ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 3 এর 2025 সালে আসা সকল বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করাবো। আজকের ভিডিও তোমার জন্য আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? বিকজ অফ তুমি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমার এই চ্যাপ্টার 3 সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, প্লিজ গাণিতিক প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। আরেকটা কথা বলি, তুমি 2025 সালের বোর্ড কোয়েশ্চেন গুলো যদি তুমি করো তাহলে তোমার কি এই নেক্সট ইয়ার যে প্রশ্নগুলো আসবে এইগুলো অনেকটা কিন্তু 2025 সালের মতো করে আসবে, জাস্ট হচ্ছে প্রশ্নগুলো এক্সচেঞ্জ করে দিবে। যেটা ঢাকা বোর্ডে করছিল এটা হচ্ছে অন্য বোর্ডে করবে। তবে এমন না হইতে পারে, এমন হবে না যে মানগুলো হুবহু দিবে না, কিন্তু এখানে জাস্ট আমাদের যে কনসেপ্টটা, আমাদের যে হচ্ছে টপিক্সটা, মেইন থিমটা আসলে ঠিক মানে একদম সেম রাখবে, প্যাটার্নটা সেম রাখবে, কিন্তু হচ্ছে একটু এক্সচেঞ্জ করে দিবে, না মানগুলো চেঞ্জ করে দিবে। তো এই কনসেপ্ট গুলো তোমার অবশ্যই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি তোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আর তুমি অবশ্যই যদি এটা ভালো করে দেখো তাহলে এই ম্যাথ গুলো তুমি খুব সহজেই সলভ করে ফেলতে পারবে এবং বুঝতে পারবা। তবে আমি ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই। তোমাকে সিকিউ সলভ করার ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস তোমার মাথার মধ্যে রাখতে হবে। প্রথমত তোমাকে প্রশ্নটা কি করতে হবে জানো? প্রশ্নটাকে অনেক ভালো করে পড়তে হবে এবং একবার দুইবার পড়ার পরে তোমাকে এই প্রশ্নটাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, বাস্তবে একটু চিন্তা করতে হবে। যদি তুমি চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য ফিজিক্স একদম ইজি হয়ে যাবে। তো তুমি চিন্তা যদি একটু করতে পারো, একটু ভিজুয়ালাইজ করতে পারো, একটা চিত্র অঙ্কন করতে পারো তোমার মাইন্ডের মধ্যে, তাহলে এই অঙ্কটা করতে বা হচ্ছে প্রবলেমটা সলভ করতে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো চলো, তারপরে অবশ্যই তোমার যে যে দেখবা হচ্ছে কি কি চাইছে আমাদের প্রশ্নতে এবং কি কি নাই, এবং ওইটা বের করার জন্য কি কি হচ্ছে আমরা ইউজ করতে পারি, কি কি লাগবে, এবং ওইটা বের করার জন্য কোন কোন সূত্র ইউজ করতে পারি, এইগুলো আসলে একটু বুঝলে তোমার ফিজিক্স একদম ইজি। ঠিক আছে? তো সূত্রগুলো তো অবশ্যই তোমাকে পারতে হবেই, তাই না? তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাই। প্রথমত আমি আজকে ঢাকা বোর্ড 2025 এই মুহূর্তে করবো, দেন হচ্ছে বাকিগুলো করতেছি। তো চলো, 2025 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা করছিল ফিজিক্স এর চ্যাপ্টার 3 থেকে, সেটা কি ছিল? এখানে দেখো, দুই রঙে আসছিল। এখানে একটা এ বস্তু আছে যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, আর এখানে একটা বি বস্তু আছে যেটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, রাইট? তো এখানে বলছে বস্তুদ্বয়ের ভর হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে 12 কেজি বস্তু, আর এটা হচ্ছে 12 কেজি, আর এটা হচ্ছে তোমার কত 8 কেজি বস্তু, তাই না? সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে, কি বলছে, একই বেগে একত্রিত ভাবে চলা শুরু করলো। তার মানে কি, তারা সংঘর্ষের পরে তারা হচ্ছে একসাথে মিলে একই বেগে চলা শুরু করতে শুরু করলো বলো। তাহলে আমরা এখন গ গ সরল পড়া শুরু করবো। এখানে গ কি বলছে খেয়াল করো তো। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি তারপর হচ্ছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা। সো আমি প্রথমে গ নাম্বারটা করি, দেন হচ্ছে ঘ নাম্বারটা করতেছি। তো গ নাম্বারটা কি বলছে, সংঘর্ষের পরে হচ্ছে মানে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত, গ। তাহলে আমরা মনে আছে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের এম দেওয়া আছে, কি এম ওয়ান দেওয়া আছে কত কেজি বলতো, 12 কেজি। এগুলো তুমি একটু লিখবা। তারপরে এম টু কত দেওয়া আছে, এম টু দেওয়া আছে তোমার 8 কেজি, তাই না? এবার ইউ ওয়ান কত, ইউ ওয়ান হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, ইউ টুর দিক কিন্তু ইউ ওয়ান এর দিক সেম, সো এটা দুইটাই কিন্তু প্লাস হবে, তাই না? ইউ টু কত হবে, 5 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে আমার এখানে জানা আছে কি, আহ এগুলো জানা আছে। সো আমাকে হচ্ছে তাদের সংঘর্ষের পর যদি বেগটা তোমার ভি হয়, তাহলে এই ভি এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে তোমার মনে আছে ভরবেগের সংরক্ষণশীলতার কথা মনে আছে কি, যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট যে ভরবেগ সেটা সমান থাকবে। তাহলে খেয়াল করো, আমি একটু করি। সংঘর্ষের পূর্বে হচ্ছে কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজিকুয়াল টু হতে হবে এম ওয়ান ভি ওয়ান হওয়ার কথা ছিল, কিন্তু সংঘর্ষের পরে কিন্তু তারা একই বেগে চলছে, তো এটা ধরো ভি এম ওয়ান ভি প্লাস এম টু ভি, তাই না? ভি টু নাহলে একটা ভি লিখবো এখানে। তো এখান থেকে আমরা আসলে কি ভি কমন নিতে পারি না? নিলে কি হবে, এম ওয়ান প্লাস এম টু হয়ে গেছে, রাইট? তো এখানে কি আছে বলতো, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এখান থেকে আমরা ভি বের করবো, তাহলে ভি মানে কি হবে বলতো, এই যে এম ওয়ান প্লাস এম টু এটা ভাগ হয়ে যাবে তাইলে, তাই না? তো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। এবার হচ্ছে আমরা কি করব, মানগুলো বসাই দিব। এবার মানগুলো একটু বসাই দাও। তাহলে এখানে এম ওয়ান এর মান কত, 12 কেজি। তো 12 ইন্টু ইউ ওয়ান কত ছিল, ইউ ওয়ান হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড প্লাস এম টু হচ্ছে 8, ইউ টু হচ্ছে তোমার 5, আর ডিভাইড বাই হচ্ছে দুটো যোগফল, তো 12 যোগ 8 হরে। তাহলে বলো তো কত আসবে, আমি একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 12 ইন্টু হচ্ছে 10 প্লাস 8 ইন্টু 5 ডিভাইডেড বাই হচ্ছে 12 যোগ 8।
তাহলে আনসারটা আসবে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সংঘর্ষের পরে তাদের মিলিত বেগটা হবে কত? 8 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে কি ফার্স্ট, এটা হচ্ছে কি গ নাম্বারের আনসার। সো এবার চলো আমরা গহ নাম্বারটা দেখি কি বলছে। গহ নাম্বার হচ্ছে কি, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, স্থিতিস্থাপক হবে কিনা সংঘর্ষটি বলো। তাহলে স্থিতিস্থাপক হওয়ার সময় মানে শর্ত আসলে কি? শর্ত হচ্ছে কি, সংঘর্ষের পূর্বে যে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতি হইতে হবে সমান হতে হবে, সমান হইলে কি সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে, তাই না? সো চলো আমরা করি। এখন সংঘর্ষের পূর্বে, গহ নাম্বারটা আমরা করতেছি। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি লিখি, এটা হচ্ছে তোমার ধরি কে ওয়ান লিখি, তাই না? কে ওয়ান ধরি এটাকে, কে কে তোমার হচ্ছে, সরি এটাকে ইয়ে করতে পারো তুমি। আচ্ছা এটাকে তোমার ধরো কে ওয়ান ধরো, কে ওয়ান কত হবে? হাফ ইন্টু এম ওয়ান, এটা সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করতেছে, হাফ ইন্টু এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার না সূত্র, তাহলে হাফ ইন্টু এম টু ইউ টু স্কোয়ার। তাহলে মানগুলো একটু বসাও তো দেখো, তাহলে হাফ ইন্টু এম ওয়ান কত, এম ওয়ান হচ্ছে 12, ইউ হচ্ছে কত 10 স্কোয়ার, প্লাস হাফ ইন্টু এম টু হচ্ছে 8 আর ইউ টু কত 5 স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের মানটা কত আসে খেয়াল করো, 5 ইন্টু 12 ইন্টু 10 স্কোয়ার, আর তারপর প্লাস হচ্ছে 5 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার। সো আনসারটা আসতেছে হচ্ছে 700, 700 জুল আসবে, তাই না? তো এটা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি। এবার হচ্ছে আমরা সংঘর্ষের পরে, এটা থেকে এটা হচ্ছে পূর্বে, তুমি একটু বাংলা লেখাগুলো লিখে নিও। পূর্বে মোট গতি শক্তি, তাহলে সংঘর্ষের পরে কি, পরে আমরা বের করব। তো পরে খেয়াল করো, এই যে ধরো কে টু বলি, তাই না? কে টু ধরলাম যে সংঘর্ষ পরে গতি শক্তি, মোট গতি শক্তি। এবার এটা কি হাফ ইন্টু এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হওয়ার কথা ছিল না, কিন্তু ভি তো আসলে দুইটা সমবেগে মানে দুইটা তো একসাথে মিলিত হয়ে ভি বেগে চলতে শুরু করছিল। তো ভি ওয়ান আর ভি টু সমান। তো দ্যাটস হচ্ছে আমরা তো ভি ওয়ান ভি টু দরকার নাই, সো ভি তো আমি গতে পাইছি, ভি এর মান 8 মিটার পার সেকেন্ড পাইছিলাম না? এই যে গতে আমরা হচ্ছে ভি এর মানটা পেয়ে গেছিলাম। সো সংঘর্ষের পরে হচ্ছে তারা এই বেগে চলতেছিল। সো এটা হবে কি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু ভি স্কোয়ার। এবার মানগুলো বসাই দাও, ভি কত 8 স্কোয়ার প্লাস হাফ ইন্টু, তারপর কত 8 ইন্টু 8 স্কোয়ার। তাহলে খেয়াল করো কত আসে, আমি খেয়াল করি, ক্যালকুলেশন করি, 5.5 ইন্টু 12 ইন্টু 8 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 8 ইন্টু 8 স্কোয়ার। সো আনসারটা আসবে হচ্ছে 640, 640 জুল আসছে, তাই না? এবার খেয়াল কর, সংঘর্ষের পূর্বে যে মোট গতিশক্তি ছিল কত, ছিল হচ্ছে 700 জুল, কিন্তু সংঘর্ষের পরে মোট গতিশক্তি কত, 640 জুল। তাহলে কি এই যে কে ওয়ান, হ্যাঁ, এবং কে টু কি তোমার সেম হয়েছে? সেম হয় নাই, তো দুইটা সমান না, যার কারণে কি এটা স্থিতিস্থাপক হবে না, এটা কি, এটা হচ্ছে অস্থিতিস্থাপক, রাইট? তো এটা ছিল তোমাদের আনসার। এবার চলো আমরা আরেকটা বোর্ড কোয়েশনে চলে যাই, সিলেট বোর্ড 2025 সালেরটা খেয়াল করি। তো এখানে কি দেওয়া ছিল, এখানে হচ্ছে একটা বস্তু দেওয়া, এখানে একটা বস্তু কি এ বস্তু, বি বস্তু, তার ভর দেওয়া আছে 600 কেজি, তার ভর দেওয়া আছে 400 কেজি। 20 মিটার পার সেকেন্ড বেগে এদিক থেকে চলতেছিল, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে আসতেছিল। তাদের মধ্যে দূরত্ব 300 মিটার দেওয়া আছে, এবং সংঘর্ষের পর মিলিত বেগ হচ্ছে এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড বেগ হয়। তার মানে কি এখানে সংঘর্ষের পরে যে মিলিত বেগটাও দেওয়া আছে কোন দিকে, এ এর দিকে, অর্থাৎ কি সংঘর্ষের পর বস্তুটা এদিকে চলছে, দুইটা একসাথে মিলে হচ্ছে এ এর দিকে যে গতি মানে ছিল এই দিকে হচ্ছে চলছিল। তাইলে খেয়াল করে কি বলছে, গ নাম্বারটা হচ্ছে কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে। আচ্ছা একটু খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। গ, তো এ বস্তুটা এখানে আছে, বি বস্তুটা এখানে আছে, মনে করো এটা হচ্ছে কি এ বস্তু, এটা হচ্ছে ভি বস্তু, এবং তাদের মধ্যবর্তী বলতো, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাদের মধ্যবর্তী দূরত্বটা এই যে এটা হচ্ছে কত 300, তাই না? 300, তাহলে এটা হচ্ছে 300, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 মিটার। এবার ধরো আমি বললাম যে কত বছরে কত সময় পর হচ্ছে মিলিত হবে, তো আমি ধরে নিলাম যে দড়ি হচ্ছে কি, দড়ি টি সময় পর হচ্ছে মিলিত হইল, টি সময় পর মিলিত হবে মনে করো। তাহলে খেয়াল করো টি সময়ে কি এ বস্তুটা এদিকে আসবে আর এই বস্তুটা এদিকে আসবে, তাই না? তো ধরো টি সময় পরে
এ বস্তুটা মনে করো এখানে এতটুকু আসলো, এটা হচ্ছে ধরো এ বস্তু আসলে এক্স পরিমাণ আসলো, তাহলে বি বস্তু কতটুকু আসবে? তাহলে সে আসবে কি 300, মানে মোট যে দূরত্ব ছিল 300, 300 থেকে হচ্ছে এক্স বের করতে হবে, তাহলে এটা হবে কত? 300 মাইনাস এক্স, তাই না? এটাই। তো এবার ভি বস্তু এটা কত? 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল এইদিকে, এটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল এদিকে। এবার খেয়াল করো তো, আমার হচ্ছে এখানে কি লিখতে পারি? এই যে সমবেগের ক্ষেত্রে কি লিখতে পারি বলো, মনে আছে? এই যে তোমার এক্স, এক্স মানে কি হবে তোমার ভি ওয়ান, এটা হচ্ছে তোমার ইউ ওয়ান ধরো, এটাকে ইউ ওয়ান ধরো, ইউ ওয়ান টি। তাহলে এখানে কি লিখতে পারো? এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ ওয়ান এর মতো 20, 20 টি, এটাকে দিলাম হচ্ছে 1 নং দিলাম না আমি। আবার খেয়াল করি বি বস্তুর ক্ষেত্রে, সে তো 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ টু, ঠিক আছে, ইউ টু। তো আসলে তাহলে কি এখানে এই যে 300 মাইনাস এক্স, এটা হচ্ছে কি ডিস্টেন্সটা কত হবে? ইউ টু টি হবে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে কি 300 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 10 টি, এটাকে দিলাম 2 নং। এবার আমরা যদি সলভ করে এখান থেকে টি পেতে পারবো, একটু খেয়াল করো, পেয়ে যাবো কিভাবে? এই যে এটা হচ্ছে কি 1 নং ছিল, এটা হচ্ছে 2 নং ছিল, তাই না? এবার আমি যদি 1 নং এবং 2 নং যোগ করি, 1 নং এবং 2 নং যোগ করি, তাহলে খেয়াল করো, এই যে এক্স আর এক্স কাটা, তাহলে থাকবে কি তোমার 300 থাকবে এই পাশে, আর ইকুয়াল টু এখানে 20 এবং 10 হচ্ছে 30 টি থাকবে। তাহলে এখান থেকে টি পাবো, তো টি কত হবে? 300 ডিভাইড বাই হচ্ছে 30, সো 10 সেকেন্ড। তাহলে এটা হবে কি আমাদের আনসার। তাহলে কি 10 সেকেন্ড পর হচ্ছে তারা মিলিত হবে, রাইট? সো এটা খুব সহজ ছিল। তো এবার চলো হচ্ছে গহ নাম্বারটা করি আমরা। তো গহ নাম্বারটা কিভাবে করব? বলছে উদ্দীপকের ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কি না। তো এটা কি ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলছে কিনা সেটা আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করো আমাদের কি কি দেওয়া আছে। তো এখানে কি হতে হবে? আমাকে দেখতে হবে যে সংঘর্ষের পূর্বে মোট যে গতিশক্তি, মোট যে তোমার ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ দুটো সেম হতে হবে। তাহলে এবার সংঘর্ষের আগে লিখে নি কি কি জানি আমি। এবার খেয়াল করো ইউ ওয়ান আমরা জানি কত, বলতে পারবা? এখানে ইউ ওয়ান বলে কত? ইউ ওয়ান হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড ধরো। তা এটা কি ইউ ওয়ান কি এদিক যাচ্ছে না? এই যে এটা এদিক যাচ্ছে না, এদিক এদিক, এই যে খেয়াল করো, একটু লাল পেন নেই, এদিক যাচ্ছে। আর এই যে ইউ টু, মানে এই যে দ্বিতীয় বস্তু যে এদিকে আসছে উল্টা দিকে, তাহলে এর বেগটা যদি প্লাসের ধরি, ওকে পজিটিভ ধরলে, ও তো আসলে ওর দিকে আসতেছে না, উল্টা দিকে আসতেছে, তাহলে ওকে অবশ্যই কি ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে আমরা এই যে ইউ টু টাকে কি ধরতে হবে? এখানে ইউ টু টাকে লিখতে হবে ইউ টু, লিখতে হবে কি -10 মিটার পার সেকেন্ড, রাইট? কারণ দিকটা উল্টা, তো এই জন্য একটাকে প্লাস ধরলে একটাকে অবশ্যই মাইনাস ধরতে হবে। আর এখানে এম ওয়ান এম টু, এম ওয়ান হচ্ছে এটা, এম টু তো এটাই, তাই না? এটা হচ্ছে কি এম ওয়ান, এটা হচ্ছে কত? এম টু। এবার হচ্ছে আমার সংঘর্ষের পরে মিলিত বেগও দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে কি এত। এবার খেয়াল করো, এবং দিকটা হচ্ছে এ এর দিকেই, তাহলে পজিটিভ। তাহলে এই ভি এর মানটা এর দিকটা কি আমরা কি পজিটিভ ধরছি না? তাহলে এই দিকটা কি এই যে 1 মিটার পার সেকেন্ড কার দিকে হবে? এ এর দিকে হবে। সো এটির মানটা কি হবে? তোমার পজিটিভই হবে, ঠিক আছে? তো এটার কোনো কনফিউশন থাকার কথা না। তো চলো এবার হচ্ছে আমরা সংঘর্ষের পূর্বে বের করি। পূর্বে, হ্যাঁ, পূর্বে মোট ভরবেগ কত? ধরো মোট ভরবেগ হচ্ছে পি ওয়ান, কত? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু হওয়ার কথা। এবার মান বসাও, এম ওয়ান কত? 600 কেজি। ইউ ওয়ান কত? ইউ ওয়ান হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড প্লাস এম টু কত? 400 কেজি। ইউ টু কত? মাইনাস হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে মানটা বসাও, মানগুলো বসাই সরে ক্যালকুলেশন করলে হবে 600 × 20 যোগ 400 × তাইলে হচ্ছে আমাদের মানটা আসবে হচ্ছে 8000 এত। এখন এই যে ভরবেগের তোমার কি কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে তার একক, তাই না? তো এটা হচ্ছে কি তোমার সংঘর্ষের পূর্বে মোট ভরবেগটা আসছে। আবার সংঘর্ষের পরে, মানে সংঘর্ষের পরে মোট ভরবেগটা আমরা বের করবো পি টু। কি হবে বলতো? এম ওয়ান ভি ওয়ান হওয়ার কথা, এখানে তো এখানে যেহেতু সংঘর্ষ হওয়ার পরে তারা হচ্ছে একই বেগে চলছে, তাহলে এখানে কি এই যে ভি ওয়ান এবং ভি টু হচ্ছে দুইটা ক্ষেত্রে সমানই, এবং তারা হচ্ছে ভি বেগে চলছে, ঠিক আছে? তাহলে এম ওয়ান ভি প্লাস হচ্ছে এম টু ভি, অর্থাৎ কি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি। তাহলে আবার মানগুলো বসায় খেয়াল করা হয় কিনা, 600 যোগ 400 ইন্টু হচ্ছে 8, তাহলে কত আসবে? 600 আর 400 হচ্ছে 1000।
ইন্টু হচ্ছে তোমার 8, এই যে 8000 চলে আসছে, 8000 কেজি মিটার পার সেকেন্ড। এই যে খেয়াল করো, সংঘর্ষের পরে এবং সংঘর্ষের আগের যে মোট ভরবেগটা, তাহলে সমান সমান হয়েছে তো? সংঘর্ষের পরে এবং আগে কি সমান সমান হয়েছে না? তাহলে কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সে অবশ্যই মানছে। তাহলে কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। তো খুব ইজি ছিল। এবার চলো আমরা নেক্সট প্রশ্ন যাই। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে ছিল। কুমিল্লা বোর্ড 2025। কি বলছে এখানে বলো দেখে, খেয়াল করো, দুইটা দিক সকল দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে কি এখানে একটা M1 বস্তু আছে, এখানে একটা M2 বস্তু আছে, এবং সে 60 মিটার পার সেকেন্ড বেগে এদিক যেতেছে, সে ওই দিক একই দিকে চলতেছে। ঠিক আছে? সংঘর্ষ হওয়ার পরে তারা মিলিত হয়ে B বেগে চলতেছিল। আর ঠিক আছে, দেন হচ্ছে দৃশ্যগুলো দুই একটা দেওয়া আছে, এখানে কি সময় এবং বেগের গ্রাফ দেওয়া আছে। তো এবার চলো আমি গ তে কি বলছে এটা বুঝিনি। গ বলছে যে দৃশ্যকল্প 2 নং এর লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাইলে হচ্ছে এই গ্রাফটাকে প্রথম আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে সময় 0 থেকে তোমার 8 সেকেন্ডে হচ্ছে কি তার বেগ বাড়ছে, বাইরে বাইরে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড গেছে। ঠিক আছে? এবং 8 সেকেন্ড থেকে 12 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ড তার বেগের কোনো পরিবর্তন হয় না, সে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে। আবার 12 থেকে 16 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড আছে, এই 4 সেকেন্ড সে আবার হচ্ছে তার বেগ বেড়ে 14 মিটার পার সেকেন্ড পর্যন্ত চলে গেছে। আবার 16 থেকে 18, এই যে 2 সেকেন্ড আছে, এই 2 সেকেন্ড তার বেগ হচ্ছে তোমার আবার হ্রাস পাইছে, এসে হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, এই যে 4 মিটার পার সেকেন্ড পর্যন্ত হইছে। তাহলে এখানে কয়টা স্টেপ আছে? 4টা স্টেপ আছে, এবং 4টা স্টেপের জন্য 4টা তোমার কি আসবে? 4টা তোমার আসবে, সরণ আসবে। ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব আসবে। এবং এই সবগুলো বের করার পর দেন হচ্ছে যোগ করে দিলে হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো। এবার খেয়াল করো, প্রথম ক্ষেত্রে আমরা কি করব? গ নাম্বারটা করতেছি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, দেখো একটু খেয়াল করো। এটা কি তোমার বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে ত্বরণ হচ্ছে না, এই যে ত্বরণ। তাহলে সময় কত? প্রথম ক্ষেত্রে সময়টা লিখি। সময় হচ্ছে তোমার কি? এই 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তারপরে হচ্ছে তোমার শেষ বেগ কত? 8 মিনিট, ধরো ভি হচ্ছে তোমার কি 8, আর ইউ হচ্ছে তোমার 0। তাহলে ত্বরণটা কত হবে? ত্বরণটা হচ্ছে, ত্বরণটা কত হবে বলো? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, মান বসাইলে উত্তর চলে আসবে। ভি এর মান হচ্ছে কত? 8 মাইনাস 0 ডিভাইড বাই টি হচ্ছে তোমার কি 8 সেকেন্ড। সো এখানে ত্বরণ আসবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে এত। তাহলে এখানে আমার যে অতিক্রান্ত দূরত্ব যদি s হয়, তাহলে s1 ধরি এটাকে। তো s1 মানে কি? ut প্লাস হাফ ইট স্কয়ার। সো প্রথম তো স্থির ছিল, প্রথম তো ব্যাক শূন্য ছিল ইউর মান। তো ইউর মানটা আমরা না বসাইলে হবে। তো ut প্লাস হাফ এট স্কয়ার। তো এখান থেকে ইউর মান 0, তাই না? 0 তো ইউর মান, সো এটা না বসাইলে সমস্যা নাই। সো হাফ ইন্টু এর মান কত? 1, আর টি কত? 8 সেকেন্ড স্কয়ার। তাহলে কত আসবে বলো? হাফ ইন্টু 1 ইন্টু 8 স্কয়ার, তাহলে আসতেছে হচ্ছে 32 মিটার। তাহলে সে প্রথমে 32 মিটার যাবে। তাহলে f1 এর মান কি? 32। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়, দ্বিতীয় ক্ষেত্রে এই যে খেয়াল করো, এই যে অংশটা সমবেগে চলবে এখানে। কত বেগে চলবে? এই যে এই যে এটা 8 মিটার পার সেকেন্ড বেগ, তার কোনো বেগের পরিবর্তন এখানে হইতেছে না। এই যে 8 মিটার পার সেকেন্ড বেগ, তার বেগের পরিবর্তন হচ্ছে না, এবং সে হচ্ছে এই 2 সেকেন্ড না 4 সেকেন্ড হচ্ছে সে সমবেগে চলছে। এই যে 12 থেকে 8, 8 থেকে 12। তাহলে এখানে সময় কত? এখানে সময় হচ্ছে তোমার টি কত হবে? 12 মাইনাস 8, অর্থাৎ কি 4 সেকেন্ড। আর তাহলে এখানে ভি এর মানটা হচ্ছে কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি তোমার কিসে চলছে? সমবেগে চলতেছে। তাহলে সমবেগে তাহলে এই অতিক্রান্ত দূরত্বকে যদি s2 ধরি, তাহলে s2 হবে কি তোমার ভি টি, তাই না? তো সমবেগের ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে vt। তাহলে ভি এর মান কত? 8 ইনটু টি কত? 4 সেকেন্ড। তাহলে এটা 32 হবে, 4 আর 32, 32 মিটার। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা বের করে দেখি। তৃতীয় ক্ষেত্রে এই যে খেয়াল করো, এই যে তৃতীয় ক্ষেত্রে আমাদের হুম এই যে তোমার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, হয়েছে তোমার 12 মিটার পার সেকেন্ড। কত সময় লাগছে? 12 থেকে 16 মানে 4 সেকেন্ড। তাহলে এখানে সময় কত? 4। আর হচ্ছে তোমার বেগ কত? শেষ বেগ হচ্ছে তোমার 12, আর আদি বেগ হবে তোমার কত? 8। এই যে আদি বেগটা হচ্ছে এই যে এটা হচ্ছে 8। তাহলে এখানে ত্বরণটা কত হবে? 12 মাইনাস 8 ডিভাইড বাই 4 সময়, তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ হবে। তো এবার হচ্ছে এখান থেকে আমার
দূরত্ব ধরো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে st মনে করে ধরলাম, তাহলে কি ut প্লাস হাফ স্কয়ার। ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে তোমার 8, টি হচ্ছে 4 সেকেন্ড প্লাস হাফ ইনটু এ হচ্ছে 1, টি মানে কি 4 স্কয়ার। তাহলে আমাদের এটার মানটা কত সেটা খেয়াল করি। 4 ইনটু 5, 8 ইনটু 4 প্লাস হচ্ছে হাফ ইনটু 1 ইনটু স্কয়ার 4 স্কয়ার, তাহলে 40 মিটার আসবে। তাহলে 40 মিটার হচ্ছে s3। এবার আমরা s4 বের করব কি, মানে এই চতুর্থ ক্ষেত্রে হচ্ছে কি তোমার খেয়াল করো, এখানে আমাদের 2 সেকেন্ডে শুরু থেকে 18, এই 2 সেকেন্ডে তার হচ্ছে ব্যাগটা 12 মিটার থেকে কমে তোমার 4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে অবশ্যই এখানে কি হইতেছে, মন্দন হইতেছে, তাই না? তো মন্দনটা বের করি আমরা। তো এখানে কি সময় কত লাগছে, 2 সেকেন্ড সময় লাগছে, লিখবা 18 মাইনাস 16, 2 সেকেন্ড। আর এখানে আমার আদি বেগটা ছিল কত, এটার ক্ষেত্রে হয়েছিল কত, 12 মিটার পার সেকেন্ড হয়েছিল। আর শেষ বেগ হবে তোমার কি, তোমার 4 মিটার পার সেকেন্ড, রাইট? 4 মিটার পার সেকেন্ড তো, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো মন্দনটা কত হবে, মন্দনটা হবে তোমার কি ইউ মাইনাস বি ডিভাইড বাই টি। ইউ কত ছিল, ইউ হচ্ছে তোমার 12 মাইনাস 4 ডিভাইড বি হচ্ছে ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে হবে কত 8/2, মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে মন্দন। তাহলে এখানে দ্রুত কত হবে, ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, মন্দন হলে কিন্তু মাইনাস বসাবে, তাহলে মান বসাও। তাহলে ইউর মান কত ছিল, ইউর মান হচ্ছে তোমার 12, কি কত 2 সেকেন্ড মাইনাস হাফ ইন্টু কত 4, আর টি 2 স্কয়ার, তাহলে 12 24, খেয়াল করো 12 ইন্টু 2 24 মাইনাস মানে হাফ ইন্টু 4 ইন্টু 2 স্কয়ার, তাহলে হচ্ছে কত 16, তাহলে 16 মিটার। তাহলে এটা হচ্ছে কি s4। তাহলে খেয়াল করো আমি s1 পাইছিলাম কত, s1 পাইছিলাম হচ্ছে তোমার কি 32 মিটার, s2 32 মিটার এবং s3 হচ্ছে 40 মিটার। s1 হচ্ছে 32 মিটার, s2 হচ্ছে 32 মিটার পাইছি, তারপর আমরা s3 পাইছি কত 40 মিটার পাইছি, আর s4 পাইছি কত বলতো 16 মিটার পাইছি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে এই পুরো সিস্টেমটার মধ্যে 18 সেকেন্ডে, s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4 সবগুলো যোগ করে দাও, তাহলে হবে 32 যোগ 32 যোগ 16 যোগ হচ্ছে 40, তাহলে সবগুলো যোগ করলে 120 মিটার আসবে। তাহলে এটা হবে 120 মিটার। তো এটা আনসার কত হবে, 120 মিটার হবে। তো এটা হচ্ছে 120 মিটার আনসার। তো বুঝতে পারছো? তো এটা চলে গেল, শেষ হয়ে গেল। এবার চলো আমরা হচ্ছে তোমার আহ গহরটা দেখি কি বলছে এখানে। গহরটা হচ্ছে কি, খেয়াল করো বলছে 1 নং এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তাহলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যে মোট গতিশক্তি আছে না, তাদের মানগুলো সমান কিনা, ওই যে একটু আগে করছি আমরা। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করবো এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করবো, তাই না? খেয়াল করো, রাইট? এখানে আমরা হচ্ছে গাহটা করতেছি। তাহলে এখানে আমাদের কি আছে, u1 দেওয়া আছে কত 60 মিটার পার সেকেন্ড, তারপরে u2 দেওয়া আছে কত 40 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে m1 m2 দেওয়া আছে, m1 টা হচ্ছে কত 2000 কেজি, তারপরে m2 হচ্ছে কত 1500 কেজি। তাহলে আমাকে আসলে দাও সংঘর্ষের পূর্বে মূল গতিশক্তি বের করি। আর তারা হচ্ছে মিলিত হয়ে কত বেগে চলছে এটাও বের করতে হবে আগে, সো আগে এটা আগে বের করে নিই। তো মিলিত বেগটা কি বের করবো, এই যে v ইকুয়াল টু হবে কত, যেহেতু মিলিত হয়ে চলছে তো এজন্য m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে কি লাগবে এখানে m1 প্লাস m2, একটু আগে করছিলাম এর জন্য আর এফ নাই। এবার খেয়াল করো মানগুলো বসাও, 2000 ইন্টু প্লাস দিক সেম যেহেতু এজন্য u2 কিন্তু তোমার পজিটিভই আছে, ঠিক আছে? তারপরে কত তোমার 1500 ইন্টু ইউ2 কত 40, আর এখানে যেটা যোগ করবা 2000 এবং 1500 যোগ করবা, তাহলে কত আসবে হিসাব ক্যালকুলেশন করি। 2000 ইন্টু হচ্ছে 60 প্লাস 1500 ইন্টু হচ্ছে 40 ডিভাইড বাই হচ্ছে 2000 যোগ 1500, তাহলে আমাদের মানটা আসতেছে, মানটা আসতে হচ্ছে 51.42857 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে কি সংঘর্ষ হওয়ার পর যারা মিলিত বেগ তাদের, ঠিক আছে? তাহলে সংঘর্ষের পূর্বে আমরা মোট গতিশক্তি বের করি। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি মনে করে ধরলাম ই কে 1,
দেখে তো তোমার হাফ ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 স্কোয়ার। মোট গতি শক্তির মানগুলো বসাইলে আমাদের কত আসবে খেয়াল করি। এখানে মানগুলো বসাবো, so আমরা জারি করে ফেলতেছি, ঠিক আছে? তোমরা মানগুলো বসাবো। হাফ ইন্টু m1 কত, m1 হচ্ছে 2000, u1 কত 4 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 হচ্ছে তোমার 1500 কেজি, u2 হচ্ছে 40 স্কোয়ার হবে এখানে। তাহলে মোট গতি শক্তি হইতেছে তোমার 48000000, ঠিক আছে, জুল। তাহলে সংঘর্ষের পরে ধরো মোট গতি শক্তি হচ্ছে তোমার ইকুয়াল টু ধরলাম, তাহলে কি হাফ ইন্টু m1 বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 বি স্কোয়ার। এখানে কিন্তু b1 স্কোয়ার হইতো b2 হইতো, কিন্তু এখানে তো দুইটা মিলিত হয়ে একই বেগে চলছে, এজন্য হচ্ছে আমরা বি শুধু বসেছি, কোনো সমস্যা হবে না। তো এবার আমরা হচ্ছে মানগুলো বসাই, খেয়াল করি কি আসে। তো হাফ ইন্টু এমন কত 2000 কেজি, আর এখানে বি কত 51.4287 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1500 কেজি ইন্টু 51.4287 স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের মান আসবে 462857.171 জুল। তাহলে কি আমার সংঘর্ষের পরে, এই যে সংঘর্ষের পরে এবং আগে কি তোমার মান এর মানটা কি সেম হয়েছে? সেম কিন্তু হয় নাই। তাহলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে কিন্তু মোট যে গতিশক্তি ছিল তারা কিন্তু সেম না। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি শক্তির সংগ্রহশীলতা সূত্রটা এখানে মানবে না, ঠিক আছে? তো একদম ইজি ছিল না, এগুলো একদম আসলে ইজি। সো দেন হচ্ছে চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। চট্টগ্রাম বোর্ড 2025 সালের থেকে খেয়াল করি আমরা। এখানে প্রশ্নটা একটু পড়ি ভালো করে, কি বলছে এখানে। এখানে একটা কি দেওয়া আছে, এম বস্তুর ভর 4 কেজি এবং ব্যাস হচ্ছে 2 সেন্টিমিটার, সরি 20 সেন্টিমিটার। তাহলে এম কে এ পাটাতনের উপর রেখে এফ বল প্রয়োগ করার কারণে বি পাত্রের তরলে পড়ার পূর্ব মুহূর্তে পাটাতনের শেষ বেগ হচ্ছে এত। মানে এই যে এমটাকে হচ্ছে এটার উপর রাখলাম, এই পাটাতনের উপর রাখলাম, রাখার পরে হচ্ছে তাকে হচ্ছে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, করলে কি হয় যে 1 মিটার না 1 মিটার। তো এই প্রান্তে গিয়েছিলা তার হচ্ছে বেগ হয়ে যায় কত জানো, এই বি এর মানটা হয়ে যায় তোমার 10 মিটার/সেকেন্ড হয়ে যায় করছে, ঠিক আছে? আর এই বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি এবং হচ্ছে তার ব্যাসটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আর তাহলে হচ্ছে আমরা দেখি কি বলছে এখানে। একটা পাত্র দেওয়া আছে, এটার মধ্যে কি বি পাত্রের তরলের ঘনত্ব দেওয়া আছে 1200 গ্রাম পার সিসি, তাই না? গ্রাম পার সিসি, হ্যাঁ গ্রাম পার সিসি। তো বলছে কি, নাম্বারটা খেয়াল করো, এফ এর মান নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে এখানে কি লিখবো, আমরা জানি কি বলতো, এফ ইজ ইকুয়াল টু এম এ না, আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ জানি, তাই না? কিন্তু খেয়াল করো আমি এম জানি কিন্তু এ তো জানি না, সো এখান থেকে আমার ত্বরণটা বের করতে হবে, রাইট? তো চলো আমরা নাম্বারটা সলভ করে ফেলি। এখানে খেয়াল করো, এখানে আহ কি দেওয়া আছে, এখানে ধরো এস দেওয়া আছে, বলো এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে, কতটুকু দূরত্ব যাবে, সো 1 মিটার। যাওয়ার পর তার বেগ হয় তোমার 10 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমার ভি এর মান দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, আর ইউ তো অবশ্যই কত 0 মিটার/সেকেন্ড স্থির ছিল, তাই না? আর হচ্ছে এখানে এস কত হচ্ছে, এস হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখান থেকে বের করতে পারছি এর মানটা, তাই না? তো আমরা জানি কি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা সূত্র জানি আমরা। একটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে হচ্ছে আমরা ধর বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা ইউজ করলে পারবো না কারণ আমরা সময় জানি না, তো এটা ইউজ করলে পারবো না, বা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এইটা ইউজ করলে আসলে পারবো না কারণ এখানে আমরা টি জানি না, তো এটা এই দুইটা আমরা ইউজ করবো না। তাহলে আমরা আরেকটা সূত্র হচ্ছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে আমরা জানি কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে এখানে খেয়াল করো, আমরা হচ্ছে ভি এর মানটা জানি কত 10 জানি, তো 10 স্কোয়ার, ইউ এর মান তো শূন্য স্থির ছিল, তো 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এস এর মান 1। তাহলে এখানে তো আমার এর মানটা খুব ইজিলি কিন্তু আমরা বের করতে পারতেছি। তাহলে এ কত হবে, এ হবে তোমার 100 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে হবে 50, 100 ডিভাইড বাই হচ্ছে 2, 50 মিটার/সেকেন্ড স্কয়ার হচ্ছে তোমার ত্বরণটা। তাহলে এখানে প্রযুক্ত বল কত, শুধু লিখবো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এম এর মান হচ্ছে, এম এর মান কত আছে বলতো 4 কেজি, আর এর মান তো 500।
তাহলে হবে কত বলতো? 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। তো গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে কি, এম বস্তুটি বি তরলে ভাসবে না ডুববে, ডুবে যাবে, তা গাণিতিক বিশ্লেষণ করো। শোনো, আমার বি তরলে ঘনত্ব দেওয়া আছে আর এম বরের একটা ঘনত্ব পাবো। তো যদি এম বরের ঘনত্বটা বেশি হয় বি তরলের তুলনায়, তাহলে অবশ্যই কি হবে? এম বর বস্তুটা বেশি থাকবে, সরি ডুবে যাবে। যদি ঘনত্ব বেশি হয় এম বরেরটা, তরলের ঘনত্ব বেশি হয় এম বরের ঘনত্ব কম হয়, তাহলে সে বেশি থাকবে। ঠিক আছে? তাহলে বস্তুর ঘনত্ব যদি তোমার তরলের ঘনত্বের তুলনায় বেশি হয় ডুবে যাবে, আর কম হলে বেশি থাকবে, বা সমান হলে তো তারা হচ্ছে নিমজ্জিত অবস্থায় বেশি থাকবে। এটা একটা ব্যাখ্যা। একটা হচ্ছে প্রবণতা দিয়ে তুমি করতে পারবা। সো অনেকগুলো ওয়ে আছে। সো আমি প্রথমে হচ্ছে ঘনত্ব দিয়ে করি। গহ, তাহলে বস্তুর হচ্ছে ভর দেওয়া আছে কত? 4 কেজি। তাহলে হচ্ছে তার ব্যাসার্ধ কত? ব্যাস দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কি 10 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার নিলে কি করবা? 10কে হচ্ছে তোমার 100 দ্বারা ভাগ করবা। তাহলে 10 ইন্টু 10⁻⁻2 হচ্ছে 100 দ্বারা ভাগ করলে কি আসবে? 0.1 মিটার চলে আসবে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে তার আয়তন কত হবে? ভলিউম। তো এটা গুলো, এটা গোলাকার বস্তু না, এটা গোলক। সো এটা 4/3 পাই আর কি। এটা হচ্ছে কি তোমার ব্যাস, এটা কি? এটা হচ্ছে তার আয়তনের সূত্র। তো 4/3 পাই, আর আর এর মানটা তুমি বসে দাও। আর কত? 0.1। তাহলে এটার মানটা বসাও, দেখো কত মিটার। তাহলে 4/3 ইন্টু পাই 3.1416 ইন্টু আর কিউব। তাহলে আসবে হচ্ছে 4.188 ইন্টু 10⁻³ মিটার কিউব হচ্ছে তার আয়তন। আয়তন। তাহলে বস্তু ঘনত্বটা ধরলাম রো। হ্যাঁ, রো। তাহলে রো ধরো, এটা কি ধরো? রো এম ধরি। ঠিক আছে? কত হবে এটা? বস্তু ঘনত্ব হচ্ছে কি, ভরটাকে তোমাকে ভাগ করতে হবে আয়তন দ্বারা, তো m/v আর কি। তাহলে m এর মান বসাবো কত? 4 কেজি, আর v কত? 4.188 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে 4 বাই, তাহলে মানটা আসবে কি 954.927 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার এত। তরলের ঘনত্ব কত? রো কত আছে তরলেরটা? 1200 গ্রাম পার সিসি দেওয়া আছে। আমার মনে হয় এখানে কি মিস্টেক করছে। এখানে তরলের ঘনত্ব মানে 1200 কেজি পার মিটার কিউব দেওয়ার কথা ছিল। ঠিক আছে? 1200 গ্রাম পার সিসি যদি হয়, এটাকে তোমার আরো 1 দ্বারা গুণ করলে হবে কত? 12। তাহলে এটা ঘনত্ব হবে তোমার 12, এত হইতো এত কেজি পার মিটার কিউব। এত বেশি তো হওয়ার কথা না। তো এখানে হয়তো বা কেজি পার মিটার কিউব হওয়ার কথা ছিল। ঠিক আছে? তাহলে ধরো আমি 1200 কেজি পার মিটার কিউব ধরে একটু করি এটাকে, তোমার টাইপিং মিস্টেক হতে পারে। তো কেজি পার মিটার কিউব। তাহলে খেয়াল করো, এই বস্তুর ঘনত্ব কি তোমার কি লেস দেন কি তোমার তরলের ঘনত্ব না? তাহলে কি বস্তুর অবশ্যই বেশি থাকবে, কারণ কি বস্তুর ঘনত্ব কম আর তরলের ঘনত্ব কি তোমার বেশি। এখন এভাবে আমরা করতে পারি। আবার চাইলে তুমি বস্তুর ওজন বের করতে পারো এবং প্রবণতা বের করতে পারো। ওজন হচ্ছে কি mg, এই যে ওজনটা কত? W/mg 4 ইন্টু 9.8। তাহলে আসবে কত? তো 39.2 নিউটন। তার প্রবণতা কত? F টু ভি রো জি। ভি রো হচ্ছে রো জি জি। খেয়াল করো, এই ভি হচ্ছে আয়তনটা। এখানে আয়তন কত ছিল? 4.188 ইন্টু 10³ ইন্টু রো কত? রো হচ্ছে তোমার তরলের রো, তাহলে এখানে 1200 ইন্টু 9.8। তাহলে এটা কত আসবে? 4.188 ইন্টু 10⁻³ ইন্টু 1200 ইন্টু হচ্ছে 9.8। সো আনসারটা আসবে 49 এই যে 49.25 নিউটন। খেয়াল করো, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের তুলনায় কম হয়, তাহলে বস্তু ভেসে থাকবে। এটা একটা ব্যাখ্যা। বা আরেকটা ব্যাখ্যা কি, যদি বস্তুর ওজনটা, এই যে বস্তুর ওজন ডব্লিউ, তার নিচে কাজ করে না, এই ওজনটা যদি তরলের যে প্রবণতা আছে, বস্তুর উপর একটা তরল কি করে, একটা তোমার কি উল্টো দিকে হচ্ছে উপরের দিকে হচ্ছে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটা নাম হচ্ছে প্লবতা। এই প্লবতার মানটা যদি বস্তুর ভরের তুলনায় বেশি হয়, তাহলে বস্তু বেঁচে থাকবে। আর প্রবণতা যদি কম হইতো, তাহলে বস্তু তোমার ডুবে থাকতো। তো এখানে দেখা গেছে কি বস্তুর ওজন হচ্ছে 39.2 আর প্রবণতা হচ্ছে 49.25। তাহলে অবশ্যই কি প্রবণতা বেশি, তাহলে এফ এর মানটা প্রবণতা কি বেশি না তোমার ওজন থেকে?
তাহলে অবশ্যই বস্তুটা বেঁকে থাকবে। তো এভাবেই তোমার বেঁকে দিতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। এবার চলো নেক্সট প্রশ্ন চলে যাই। তো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ আসছে। তো এখানে কি বলছে একটু আমরা প্রশ্নটা পড়ি। 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করছে এবং পথের ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। মানে হচ্ছে ধরো একটা রাস্তা আছে 3200 মিটার, কত মিটার? 3200 মিটার। তো একটা বস্তু এখানে মনে করো আছে, তো একটা ব্যক্তি কি করছে এখানে 50 নিউটন বল প্রয়োগ করছে, কিন্তু রাস্তার ঘর্ষণ বল এই যে এফ কে, ঘর্ষণ বলটা হচ্ছে তোমার 2 নিউটন, ঠিক আছে? তো ব্যক্তি কি করছে যে এই যে বলটা 50 নিউটন বলটা সে 8 সেকেন্ড যাবত হচ্ছে তোমার ক্রিয়া করছে, ঠিক আছে? 8 সেকেন্ড ধরো ক্রিয়া করছে, এখানে আসলো। তাহলে খেয়াল করো, 8 সেকেন্ড পর যদি বস্তুর মানে লোকটা যদি এখানে 8 সেকেন্ড পরে ব্যাগ আরে সরি বল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি আহ এখানে অন্য কোনো বল থাকবে? তাহলে কি সমবেগে চলার কথা না? কারণ কি যখনই বল আমরা বন্ধ করে দিই তখন চলমান বস্তুটা সে সমবেগে চলতে থাকার কথা। কিন্তু এখানে না, এখানে কিন্তু রাস্তায় একটা ঘর্ষণ বল আছে, তখন শুধু বস্তুর উপরে একটা বল কাজ করতেই থাকবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বলটার কারণে বস্তু যে স্পিড প্রাপ্ত হয়েছিল, যে একটা বেগ প্রাপ্ত হয়েছিল, এবং ওই ঘর্ষণের কারণে হচ্ছে বেগটা আবার কমতে শুরু করবে, এক পর্যায়ে এসে থেমে যাবে। তো আমাকে গ বলছে কি 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত, এবং গ হতে বলছে কি বস্তু কি আসলে মানে ব্যক্তিটা কি আসলে সফল হবে কিনা এই ওনার প্লেনে। তো সফল হতে গেলে কি 3200 মিটার যেতে হবে। তো দেখি উনি পারবে কিনা। তো প্রথমত গ নাম্বারটা আমরা করি। গ নাম্বারটা কি, 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত, তাহলে খেয়াল করো এখানে আমার এফ কত। এবার তো আমার কার্যকরী বল কত বলতো, আমার এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে প্রয়োগকৃত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করলে হচ্ছে আমরা পাবো কার্যকরী বল, তাহলে এটা হচ্ছে কি এম এ, ঠিক আছে? তাহলে এখানে মানগুলো বসাও। তো এর মানটা বের করতে পারবো কিভাবে, এফ মাইনাস এফ কে ডিভাইড বাই হচ্ছে এম, সেম। তো এখান থেকে মানগুলো বসায় দেন বের করে ফেলতে পারবা তুমি। তো 50 মাইনাস ঘর্ষণ বল 2, আর এখানে ভর হচ্ছে 12 কেজি, তাহলে কত আসবে বলতো? তাহলে 4 আসবে। তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে কি 8 সেকেন্ডের পর বস্তুর বেগ কত? তাহলে খেয়াল করো এখানে ইউ তো প্রথম জিরো ছিল, তাহলে সময় কত? 8 সেকেন্ড। তাহলে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ইউ প্লাস এ টি। তো তুমি বসাও ইউর মান 0, এর মান কত? এর মান হচ্ছে তোমার 4, টি কত? 8 সেকেন্ড। তাহলে কত আসবে বলতো? 32, 32 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের 8 সেকেন্ড পর বেগ। এটা হচ্ছে কি আমাদের আনসার। এবার চলো আমরা হচ্ছে ঘ নাম্বারটা করি। এমন ছিল না যে বস্তুটা এখানে ছিল, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে এফ কে 2 নিউটন, এটা ছিল 50 নিউটন। তাহলে এখানে 3200 মিটার যেতে হবে, এই যে এখানে যেতে হবে মনে করো। তাহলে 8 সেকেন্ড পরে এখানে মনে করো 8 সেকেন্ড এখানে আসলো। তো 8 সেকেন্ডের পরে যেটা হবে কি, এখানে তো অ্যাপ্লাইড কোনো বাহ্যিক কোনো বল থাকবে না, বস্তুর মানে ওই ব্যক্তি কিন্তু এখানে বল কোনো প্রয়োগ করতেছে না। তো 8 সেকেন্ড পর কি কথা মতো হওয়ার কথা ছিল, সমবেগে চলার কথা ছিল, তাই না? কারণ কি গতিশীল বস্তু যদি বল প্রয়োগ না করে বাহ্যিক, তাহলে সেই গতিশীল অবস্থায় চলার কথা। কিন্তু 8 সেকেন্ড পরে এখানে একটা কাহিনী হবে। সেটা হচ্ছে কি, এখানে যে রাস্তার যে ঘর্ষণ বলটা আছে না, শুধু এই ঘর্ষণ বলটা আসলে কাজ করতে থাকবে। এবার খেয়াল করো, 8 সেকেন্ডের মাথায় কি বস্তুটা একটা বেগ প্রাপ্ত হয়েছিল না, 32 মিটার পার সেকেন্ড বেগ। তখন যখন তুমি এখানে বেগ ছেড়ে দিবা, তখন কিন্তু বস্তুটা এক পর্যায়ে থেমে যাবে। কেন থেমে যাবে? এই রাস্তার ঘর্ষণ বলের কারণে। এখানে কিন্তু মন্দন হতে থাকবে বস্তুটা প্রতিনিয়ত, এবং এক পর্যায়ে বেগটা থামতে থামতে হচ্ছে জিরো হয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছি জিরো যে হবে, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কি আসলে সে 3200 মিটার অতিক্রম করতে পারবে কিনা। তো প্রথম দেখি যে 8 সেকেন্ডের মতো রয়ে গেছে, এটাকে বের করে নিই। তাহলে ধরো প্রথমটা এর ছন্দ করি, তাহলে কি ইউটি প্লাস সাবডিভিশন সূত্র, তাহলে ইউ কত? জিরো। তাহলে এটা বসানো হবে না, হাফ এ কত? এ হচ্ছিল 4 মিটার পার সেকেন্ড, আমি আগে পাইছিলাম কতে। টি কত? 8 সেকেন্ড, তাহলে 8 স্কয়ার, তাহলে কত আসবে? 128। তাহলে 128 মিটার হচ্ছে কি এস ওয়ান। এবার এস টু বের করতে গেলে আমার কি লাগবে, এই যে এস টু হচ্ছে ধরো 8 সেকেন্ড পরে সে মন্দনে চলবে, এক পর্যায়ে সে থেমে যাবে, তাহলে 8 সেকেন্ডের মাথায় তোমার ভি কত? 32 মিটার পার সেকেন্ড। আর একদম এটাকে তোমার বি ইনিশিয়াল ধরি ফাইনাল মানে, হ্যাঁ। আর শেষ বেগ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখানে ত্বরণ হবে না,
ত্বরণ, সরি এখানে মন্দন হবে, তাই না? তাহলে এখানে এফ কে শুধু একমাত্র কাজ করবে, এফ কে 2 নিউটন। তাহলে মন্দনটা কত হবে? মন্দন হচ্ছে এ ইজ ইকুয়াল টু এফ, মন্দন হচ্ছে এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এখানে 2, এম কত? 12। তাহলে মন্দন হচ্ছে এটা 2 ডিভাইড বাই হচ্ছে 12, 1/6 মিটার পার সেকেন্ড হচ্ছে মন্দন। তাহলে হচ্ছে ধরো এস টু বের করি, তো হবে এটা হবে ইউটি, মানে এখানে ইউ বলতে হবে এই যে ভি ওয়ানটা আসলে কি 8 সেকেন্ডের মধ্যে যেটা তোমার ব্যাক ছিল, এটা হবে কি নেক্সট এর জন্য হচ্ছে কি এটা হবে তোমার কি আদি ব্যাক, ঠিক আছে? ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এবার খেয়াল করে ইউর মান তুমি বসা দাও, ইউর মান কি বসাবা? ইউর মান হবে কত? এই 32। কি কত? কি তো জানি না আমি, কি তো আমি জানি না। তো এটা এভাবে করতে পারবা? করতে পারবো না কিন্তু। তাহলে আমরা এভাবে করতে পারবো না। এবার খেয়াল করো আমরা কিভাবে করতে পারি, আমরা এটা ইউজ করতে পারি। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 এস, যেহেতু মনে হয়েছে এই যে এখান থেকে এস বের করতে পারি। ধরো এখানে এস টু ধরে এটাকে, হ্যাঁ? এটা তোমার বি ফাইনাল বা বি টু, এটা হচ্ছে বি ইনিশিয়াল আই ওয়ান, বি ওয়ান ধরে এটাকে, ঠিক আছে ইউটাকে। তাহলে এখানে আমাদের কি আসবে বলতো? বি তো শূন্য, শেষ বিন্দু শূন্য, এটা বাদ দিলাম। তাহলে কি আসবে? তোমার এস টু ইকুয়াল আসবে তোমার ইউ মানে বি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 এ। তো মান বসাও, বি ওয়ান কত? বি ওয়ান হচ্ছে 32, 2 ইন্টু এ কত? 1/6। তাহলে এখানে চলে আসবে, তাহলে হচ্ছে 32 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু 1/6। তাহলে আনসারটা আসবে তোমার 3072 মিটার চলে আসবে। তার মানে মোট দূরত্ব কত হবে? S1 প্লাস S2 যোগ করে দেবো, কত আসে? 72 এটার সাথে, 3072 সাথে আমরা 128 যোগ করবো। তাহলে 128 যোগ করলে যেটা আসবে 3200 মিটার আসবে। দেখছো? তাহলে কি চিন্তা, কি বুঝতে পারছো এখানে? এই যে আমার সেখানে বলছিল কি 32 মিটার, 3200 মিটার মানে দূরে হচ্ছে গর্ততে ফালানোর উদ্দেশ্যটা ছিল। তাহলে হচ্ছে কি আমার হচ্ছে উনি ওনার যে প্রসেসটা, এটাতে 32 মিটার যাওয়া সম্ভব হয়েছে। তো এটা খুব ইজি ছিল, ঠিক আছে? এখানে এটা বুঝতে হবে যে আমার 8 সেকেন্ড পরে কিন্তু আমার কোনো বাহ্যিক বল থাকবে না, তখন শুধু একটা না একটা বলই কাজ করবে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বলটা এখানে কাজ করবে, এবং ঘর্ষণ বলের কারণে হচ্ছে তার মন্দন হবে এবং এক পর্যায়ে সে থেমে যাবে। তো বাধা দাঙ্গের বলের কারণে সে এক পর্যায়ে থেমে যাবে। তো দেন হচ্ছে এখান থেকে অ্যাস্ট্রো আমরা বের করছি আমরা টেকনিক্যালি, দেন হচ্ছে আমরা যে মানটা পাইছি এটা হচ্ছে 3200 মিটার হয়ে গেছে। সো সে পারবে, তাই সফল হবে সে। নেক্সট হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটা, এটা একটু চিন্তা করো। একটা কি দেওয়া আছে? গল্প 1 এবং 2, আচ্ছা 2 হচ্ছে কি ফার্স্ট অধ্যায়ের কাহিনী, ইজি। এটা আমি ধরো হিস্ট্রি করলাম। গ গ করে দিই আমরা, এই গটা আসলে এখানে মেইন জিনিসটা, ঠিক আছে? খেয়াল করো এখানে একটা সিস্টেম দেওয়া আছে। এখানে 6 কেজি বস্তু ঝুলানো আছে, এখানে একটা 1 কেজি বস্তু আছে, এবং হচ্ছে একটা সুতার মধ্যে সেগুলো গিয়ে করছে, এখানে 4 কেজি একটা বস্তু আছে, তাই না? তো তুমি চিন্তা করো, এটা কি এদিকে হচ্ছে তার ওজনটা, এটা ধরো W1 ওজন, এদিকে কাজ করবে কি W2 কাজ করবে, তার ওজন ধরো W2। এটা তো তোমার 1 কেজি বড় বস্তু, তাই না? তার ওজনটা এদিকে আছে, তার প্রতিক্রিয়া বল এদিকে আছে, এটা কাটারে চলে যাবে, এটা কোনো সমস্যা হবে না। তো এখানে তার একটা টান বল থাকবে, এটাকে ধরো T1। এখানে একটা টান বল হবে, এটা ধরো T2। এই যে টান বলটাকে সে টান দিবে, এই টান বলে সে ওকে টান দিবে, ঠিক আছে? তো আমাকে এখান থেকে বের করতে হচ্ছে কি কত তলা নিচে পড়বে, এই যে সিস্টেমটা একটু ভেবে দেখো। তা এই যে 6 কেজি বড় বস্তু যেদিকে আছে, এদিকে যে সিস্টেম বেশি, মানে এদিকে হচ্ছে বস্তুটা কি হবে, তোমার এই যে সিস্টেমটা হচ্ছে নিচে নেমে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার এত যদি নামে, তাহলে এইটা এত উপরে উঠবে, এইটা এত হচ্ছে এদিকে আসবে। সো পুরো সিস্টেমটা কি একই ধরনের চলতে থাকবে, মানে নিচে নামবে। বুঝতে পারছো বিষয়, তাই না? তো চলো আমরা করি এটা, ক নাম্বার। এবার কি হবে এই ক্ষেত্রে? এই যে এটা তো নিচে থেকে নামবে অবশ্যই, কি এখানে ওজনটা বেশি হইতে হবে না টান বলের তুলনায়? তাহলে কি W1 মাইনাস তে হবে কি তোমার T1 ইজ ইকুয়াল টু হবে কি তোমার তার যে ধরুন M1 এ হবে। এই বস্তু হচ্ছে M1 ধরো, তাই না? তাহলে এখানে M1 T মাইনাস T1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি M1 A। এটাকে আমি দিলাম 1 নং। এবার আরেকটা খেয়াল করো এটা ক্ষেত্রে, এই যে W2 এর এদিকে আর T2 উপরের দিকে, আর T2 অবশ্যই কি বেশি না হলে তো সে উপরে উঠতে পারবে না। সো T2 থেকে বিয়োগ করবো হচ্ছে W1 2, তাহলে হবে কি তোমার M2 A। তাহলে এখানে খেয়াল করো, এখানে T2 মাইনাস W1 মানে কি, W1 মানে হচ্ছে তোমার কি M2, W2 মানে M2G ইকুয়াল টু M2A। এটাকে দিলাম 3 নং, 2 নং। এবার এই বস্তুটাকে খেয়াল করো, ওকে হচ্ছে
ও টান দিছে টি বল টি ওয়ানে এবং ও টানতেছে হচ্ছে টি ওয়ানে ট্রুথে, তাই না? খেয়াল করো, ওরে হচ্ছে এই বস্তুটা টানতেছে টি ওয়ান বলে এবং এই বস্তুটা টানতেছে টি টু বলে, তাই না? তাহলে ওরে হচ্ছে ও টি ওয়ান বলে টানতেছে আর ও টানতেছে টি টু বলে। তাহলে বলো যেহেতু এদিকে সিস্টেমে নামবে তাহলে অবশ্যই টি ওয়ানটা বড় হতে হবে। তাহলে টি ওয়ান গ্রেটার দেন টি মাইনাস টি টু হবে। তাহলে কি হবে এটা? এম এ হবে। এম বলতে এই যে এই বস্তুর ভর 1 কেজি এটা হবে, ঠিক আছে? সি বস্তুর এম সি, সি বস্তুর ভর। এটাকে দিলাম 3 নং। এবার এই 3টা নং সলভ করলে আমরা এখান থেকে আসলে এ বের করতে পারবো। কেমনে বের করতে পারবো বলতে পারবা? হুম? বলতে পারবা কেমনে বের করতে পারবো? আমরা তো 3টা নং যোগ করে দিই। তাহলে 1 নং, 2 নং, 3 নং আমরা যোগ করে দিই। তাহলে কি 1 নং, 2 নং আর 3 নং আমরা যোগ করে দিব। তাহলে খেয়াল করো তো, বাম পাশে কি হবে, ডান পাশে কি আসবে তো? M1A1, M1A প্লাস M2A আর শুধু MA। আচ্ছা এটাকে M3 ধরতে পারি। M3 ধরে ফেলো। এটাকে M3 ধরলাম। তাহলে M3A, রাইট? আর ডান পাশে কি হবে দেখো তো? W1 মানে এই যে Mg1 মাইনাস T1। আর এই যে T1 মাইনাস T1 টা আর এই যে প্লাস T1 টা কাটা যাবে। তারপরে এই প্লাস T1 টা এই মাইনাস T1 টা কাটা যাবে। তার মানে এখানে কোনো কাহিনী নাই। তাহলে থাকবে কি শুধু বলতো? থাকবে শুধু M1G, তারপরে এখানে থাকতেছে কি তোমার এই যে এটা T1 টা কাটা গেছে তো এই যে এটা থাকতেছে মাইনাস M2T আর এখানে তো এটাই আছে। তাহলে আমার হচ্ছে কি এ লাগবে। তাহলে এ মানে হবে কি জানো? এ হবে এই যেখান থেকে তোমার জি কমন নিলে কি হবে? তোমার M1 মাইনাস M2 মানে বড়টা থেকে ছোটটার পর বিয়োগ করবা। আর নিচে হবে কি? এই যে তোমার এখান থেকে কমন নিলে তোমার M1 প্লাস M2 প্লাস M3 থাকে তো, তাহলে M1 প্লাস M2 প্লাস M3 মানে এটা তো বুঝতে পারছো, মানে এই জিনিসটা মেইন আর কি। আর এখান থেকে কিভাবে বের করছি এটা অবশ্যই বুঝতে পারছো। অবশ্যই তোমরা যথেষ্ট বড় হয়েছে, এগুলো এভাবে এক্সপ্লেন করা লাগবে না লিস্ট। এবার তুমি কি করবে? মান বসাবা। তাহলে মানগুলো বসালে জি ইন্টু M1 কত 6 কেজি, M2 কত 4 কেজি ডিভাইড বাই হচ্ছে 6 যোগ 4 যোগ 1, তাহলে দেখি কত আসে। 9.8 ইন্টু তাহলে 6 প্লাস 4 প্লাস 1, তাহলে মানটা আসে তোমার কি 1.96। তাহলে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। তাহলে এই যে পুরো সিস্টেমটা কি তোমার 1.96 মিটার পার সেকেন্ড ত্বরণে সে নিচে নামবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে এবং খুব ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য। আর নেক্সট থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এভাবে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ ইনশাল্লাহ করে দিব ইনশাল্লাহ, এবং অবশ্যই আমি আশাবাদী তোমরা আমার সাথে থাকবা এবং সাপোর্ট দিবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডসদেরকে। যাই হোক, গুড বাই।